লেনদিনী মুখ যদি ইনকাকে কন তাহলে ক্যাঙ্কাকে ইকমু মাত্র মুই আনো প্রথমবার এমপি হসুরে ভাই অনেক কিছু কছু দেয়া হয়তো পারছো না কিন্তু দেমো কিন্তু মোকে না হেল্প করা লাগবে মুই সব কিছু করবো। ভিন্ন মতে সহমত। দর্শক, ভিন্নমতে সহমত অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধার সহ আমন্ত্রণ। আজকের পর্বে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন নওগাঁ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবু। কেমন আছেন আপনি? ভালো আছে। খায়রুল ইসলাম তুহিন ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে আমরা যদি একটু পেছনে চলে যাই, আপনি যখন নির্বাচন করলেন, নির্বাচনের আগের ৩ মাসের কর্মব্যস্ততা এবং নির্বাচনের পরে আজকে প্রায় ৬৩ দিন চলছে। আগের এবং পরের কর্মব্যস্ততা এবং দায়িত্ব নিয়ে আমাদের সঙ্গে যদি বিস্তারিত একটু শেয়ার করেন। নির্বাচনের আগের কথা যদি বলি, আপনি জানেন যে বিএনপি যখন ডিক্লেয়ার করলেন নভেম্বরের ৩ তারিখে, সেই সময়টাও ওই দিনও কিন্তু আমি জব করছিলাম, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমি। তো আমার কলিগরা বললো আপনার নাম ঘোষণা হয়েছে। মানে তো নির্বাচন যখন শুরু হয়ে গেছে হ্যাঁ তখনও আপনি চাকরি করতেছেন না একটা হ্যাঁ, কোম্পানিতে? কারণ একটা সোর্স অফ ইনকাম তো লাগবে। আচ্ছা, আমি একটু ব্যাখ্যা দিই। আমি কর্পোরেট লাইফে থাকার সময়ও আমি উইকলি সবসময় ৩ দিন রেগুলারলি টাইম দিতাম, সেই ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত। ২০২২-এ এসে আমি চাকরি ছাড়লাম অ্যাবসোলিউটলি, আমি তখন রাজপথে, এবং আমি দ্বিতীয়বারের মতো উপজেলা বিএনপির সভাপতি হলাম এবং ফুল টাইম আমি গ্রাউন্ডেড। এবং আমি যেহেতু কেন্দ্রীয় কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি, তো দিনের বেলা গ্রামে আন্দোলন করতাম, মিছিল করতাম, পদযাত্রা করতাম, ট্রেনে ঘুমাতে হতো, কারণ বাড়িতেও ঢাকার বাসায়ও পুলিশ ডিবি ঘোরাফেরা, গ্রামের বাড়িতেও আত্মীয় স্বজনরা খুব ভালোভাবে নিতেন না। কিন্তু মজার বিষয় যে জবের ক্ষেত্রে আপনি আসলেন না, তো আমি তো জব 22-এ ছেড়ে দিলাম, কিন্তু আরেকটা গ্রুপ অফ কোম্পানির মালিক নিজে আমাকে দীর্ঘদিন থেকে বলছিলেন আপনি সপ্তাহে 1 দিন সময় দেন, 2 দিন সময় দেন। হ্যাঁ, এটা তো থাকার জন্য তারপর আমি বলেছিলাম যে যখন এই হাসিনার পতন হবে আমি নিজে আপনাকে কল করবো, কিন্তু আমার নিজেকে কল করতে হয়নি। 6 তারিখ থেকেই মোটামুটি কল, কবে বসবেন, কফি খাবেন। তারপর বসলাম, আমি বললাম আমি সপ্তাহে 2 দিনের বেশি করতে পারবো না, আমার আলাদা অফিস লাগবে, আমার বাসার কাছে অফিস দিতে হবে, এবং আমি আমার ইচ্ছে মতো, তবে আপনার এটাকে আমি দাঁড় করিয়ে দিব, তার আমি কোনো এক্সিকিউটিভ পোস্টে বসবো না, আমাকে আমাকে আপনি অ্যাডভাইজার হিসেবে রাখতে পারেন। কিন্তু উনি ফাইনালি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন সিইও হিসেবে। তো ওইখানে আমি 15ই সেপ্টেম্বরে জয়েন করলাম। অফিসটা কোথায় ছিল? ঢাকায় ঢাকাতে, আচ্ছা। গ্রুপ অফ কোম্পানি, নামই বলি আকিস। তো সেইখানে আমি উত্তরা 1 নম্বরে অফিস নিলাম, অফিস বানালাম, স্টাফ রিক্রুট করলাম, ব্যবসা শুরু হলো, লাইসেন্সিং হলো। যাই হোক, তো কামিং টু দ্য পয়েন্ট, সেটা হচ্ছে যে আমি আসলে যে পার্লামেন্ট মেম্বার হতেই হবে এই জন্য রাজনীতিটা করিনি। কিন্তু ওই যে ওই 4 বছর যে আমি রাজপথে ছিলাম চাকরি ছাড়া, বাচ্চাদের পড়ালেখা দেখতে হয়েছে, নিজের খরচ, তো যেটুকু সঞ্চয় মোটামুটি জিরো, বাবার জমি জমা নাই বললেই চলে, যেটুকু কিনেছিলাম সেগুলোও বিক্রি। তো এই অবস্থায় পরে টিকিট পেলাম, তো গ্রামে গেলাম, অন্যরকম একটা আনন্দ, উৎসব, উদ্দীপনা, মানুষ আরও বেশি করে সম্পৃক্ত হলো। আর নির্বাচনের মধ্যে যে চ্যালেঞ্জটা ফেস করেছি সেটা হচ্ছে বাংলাদেশে নির্বাচন করতে আসলেও কিছু টাকার প্রয়োজন হয়, এবং সেইটার সংস্থান বন্ধুবান্ধব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বন্ধু ছিল, আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে ধন্যবাদ দিই, আমার এলাকার যারা মানে 88 ম্যাট্রিকের গ্রুপ, তারাও হেল্প করেছে ব্যাপকভাবে। হ্যাঁ, তো পার দিয়েছি, কিন্তু প্রতিপক্ষ অনেক অর্থ নিয়ে নেমেছে, এবং 1 বছর যাবৎ তারা নির্বাচন করেছে, সেই চ্যালেঞ্জগুলো ছিল। তারপরেও আল্লাহর রহমতে ল্যান্ডস্লাইড ভিক্টরি ছিল, এবং মানে অনেক রকমের রেকর্ড করেছি এই ভোটে। যেমন বিএনপি 3টা ইউনিয়নে জীবনেও পাশ করেনি স্বাধীনতার পর থেকে, ওগুলাতেও আমি পাশ করেছি। মাননীয় সংসদ সদস্য, আমরা যদি আরেকবার একটু জানতে চাই যে আপনি নির্বাচনের আগে আপনার অঞ্চলে মানুষের উদ্দেশ্যে কোনো কমিটমেন্ট কি দিয়েছিলেন অন্যান্য সংসদ সদস্য? হ্যাঁ, অবশ্যই। প্রথম কমিটমেন্ট আমার সেই শুরু থেকেই ছিল যে ট্রান্সপারেন্সি, জবাবদিহিতা নিয়ে আসব, প্রশাসনের স্বচ্ছতা থাকবে, এবং ডেমোক্রেটিক ওয়েতে
মানে দলীয় সংগঠন চলবে, যোগ্যতার মাপকাঠিতে পুরস্কৃত করা হবে। কৃষকদের জন্য কিছু আছে যেটা যেমন আমি বলেছিলাম কৃষকদের আমাদের এলাকায় আম কিংবা ধান, চাল, পটল, করলা কিংবা মরিচ এগুলো যখন হাটে নিয়ে যায় পাইকারদের একটা ট্রেডিশন হচ্ছে আম 52 কেজিতে মন, ধান 45 কেজিতে মন, মরিচ 45 কেজিতে মন। এই যে প্রান্তিক কৃষকদের উপর এই যে অত্যাচার এটার বিরুদ্ধে তো এটা একটা আইন এসেছে 2 সপ্তাহ আগে এটা হয়ে গেছে, এখন আর ওই কৃষকদের বিরুদ্ধে এটা আমার একটা প্রতিশ্রুতি ছিল। এটা আরেকটা কি শুধু আপনার ওই আসনেই কি এইভাবে না না কৃষকরা? এটা সারা বাংলাদেশে হয়েছে, তবে দাবিটা আমার ছিল। আচ্ছা, আহ, আরেকটা ছিল আমার প্রতিশ্রুতি যে কৃষকেরা বিশেষ করে ধান সরিষা গম মাড়াইয়ের জন্য রাস্তায় মেশিন ফেলে করে, তারা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়, চলাচলের সমস্যা হয়, কিন্তু তাদের ধান মাড়াইকরণের কোনো জায়গা নেই, শস্য যেখানে তার প্রসেস করবে জায়গা নেই। এই জন্য আমার একটা প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে 5 কাঠা 6 কাঠা বা 8 কাঠার জায়গা আমরা সরকার থেকে খাস জায়গা নিব, সেটাকে আমরা পাকা করে দিব, ওখানে ওই এলাকার কৃষকরা পালাক্রমে করবে, সেটা পার্মানেন্ট। পার্মানেন্ট বা মাড়াইকরণের জায়গা। এটা আমার একটা প্রতিশ্রুতি ছিল। আরেকটা প্রতিশ্রুতি হচ্ছে আমি এমপ্লয়মেন্ট করব, তো এমপ্লয়মেন্টের জন্য ইন্ডাস্ট্রি দরকার। তো ইন্ডাস্ট্রি লাইট ইঞ্জিনিয়ারিং করার একটা পরিকল্পনা আমি দিয়েছি নির্বাচনী ইশতেহারে আমার ব্যক্তিগত, সেটা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে যে এডুকেশন অবস্থা তো খুবই খারাপ, তো বাস্তব অর্থে যেন টেকনিক্যাল এডুকেশন এমন হয়, 2 উপজেলায় 2টা প্রতিষ্ঠান যেমন ইউসেপ, জার্মানির ইউসেপ এর মতো, যে ছাত্ররা হাতে কলমে শিখে বড় হয়, তাদের জন্য কর্মের অভাব হয় না, এরকম 2টা প্রতিষ্ঠান করার আমার পরিকল্পনা আছে, এটাও প্রতিশ্রুতি ছিল। আরেকটা হচ্ছে আমার ওখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা খুবই মানে তাদের টেক কেয়ার করার মতো আসলে কেউ নাই, তো তাদের কিছু টেক কেয়ারিং তাদের দাবি দেওয়া আছে, বাচ্চাদের পড়ালেখা। তাদের আরেকটা হচ্ছে তাদের সংস্কৃতি, আমাদের অঞ্চলের ভাষাটার একটা খুবই বিশেষত্ব আছে, যেমন আপনি জানেন চিটগাংয়ের ভাষা একটা বিশেষত্ব, সিলেটের ভাষার একটা বিশেষত্ব, তো আমার এটা কিন্তু বুদ্ধিস্ট মানে একটা বড় প্রতিষ্ঠান আছে, সেটার নাম পাহাড়পুর বৌদ্ধ বিহার, আপনি জানেন, তো সেই এলাকার একটা ভাষা আছে, যেমন মুই যদি মিচ্ছা না কও তাহলে কিছু বুয়া পারবেন না, বুঝছেন, এসে একটা হাসছে আমার কথা শুনে, দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ইজ দেয়ার, কিন্তু এই তাদের যে আদি ল্যাঙ্গুয়েজটাকে ধারণ করে এবং সেটা চর্চা এবং সংরক্ষণ করা ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার মতো কোনো প্রতিষ্ঠান নাই। এই জন্য আমি আদিবাসীদের জন্য 2 উপজেলায় 2টা প্রতিষ্ঠান করতে চাই, আদিবাসীদের সংস্কৃতি এবং তাদের মানে কালচারটাকে এবং তাদের বিভিন্ন ওকেশনকে ধারণ করার জন্য এবং চর্চা করার জন্য এবং সংরক্ষণ করার জন্য। এটা একটা আমার প্রতিশ্রুতি ছিল। আরেকটা প্রতিশ্রুতি ছিল শিক্ষাঙ্গনে কোনো রাজনৈতিক আধিপত্য থাকবে না, বিশেষ করে গ্রামের হাই স্কুলগুলো চলে ম্যানেজিং কমিটি দিয়ে, যে কেউ এখানে যেতে পারবে না, অ্যাটলিস্ট অনার্স মাস্টার্স করা, ব্যাংকের রিটায়ার্ড পার্সন কিংবা কলেজের রিটায়ার্ড অধ্যাপক, এই টাইপের সমাজের লোকজনকে এটা আমার একটা নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলো আমি করছি ইতিমধ্যে। স্বাস্থ্যসেবা, যেমন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা স্বাস্থ্য কেন্দ্র করব, এটা বিএনপিরও আছে, আপনি জানেন, এটা আমার দফার মধ্যে আছে। আরও প্রতিশ্রুতির মধ্যে যেমন আমাদের ছোট যমুনা নদী আছে বদলগাছের উপর দিয়ে, এইটা মানে একদম যা ইচ্ছে তাই অবস্থা, ধান লাগাই নদীতে, এই নদীটা খননের একটা ইয়ে আছে, এটা এই ছোট যমুনা নদীটা কি আপনার শুধু আসনের মধ্যে নাকি না, সব জায়গায়? এটা শুরু হয়েছে ভারত থেকে, হিলির এখান থেকে আপনার পাঁচবিবি জয়পুরহাট হয়ে বদলগাছির উপর দিয়ে নওগাঁ শহর দিয়ে এটা আত্রাই নদীর উপর দিয়ে যেয়ে মিশেছে। এটা লোকাল নাম কি ছোট ছোট যমুনা? যমুনাই। আচ্ছা, আমার আরেকটা বড় পরিকল্পনা আছে, সেটা হচ্ছে আমি বলেছিলাম যে বাড়ি যার জমি 1-1.5 বিঘার বেশি নয় এবং যে বাড়িতে কেউ চাকরি করে না, সরকারি বা বেসরকারি, এইসব বাড়িতে 2টা লাইট একটা ফ্যানের বিদ্যুৎ আমি ফ্রি দিব, এটা আমার প্রতিশ্রুতি ছিল। মানে এটা কেউ চাকরি করে না, মানে যে পরিবারের কেউ আসলে জব হোল্ডার নাই, অন্য কোনো ইনকাম সোর্স অফ ইনকাম যদি থাকে, অন্য কি Business. থাকবে, ব্যবসা নাই, তার যে জমি নাই, তো আচ্ছা, তাকে তো সার্ভাইভ করতে হবে, মানে তার এক কথায় ইনকামের কোনো মানুষ যদি না মানুষ থাকে নাই, একটা তার বিষয়। বাড়িতে 2টা লাইট
হুম। এবং একটা ফ্যান বিনামূল্যে এটার বিদ্যুৎ সাপ্লাইটা আমি বিনামূল্যে দিব। এটা আমার বাহ! একটা নির্বাচনী প্রতিশ্রুতি। এটা আমার স্বপ্ন। মানে স্বপ্ন তো আমার হয়তো ১ বছরে হবে না, ৩ বছরে বা ৪ বছরে তো করতে পারবো ইনশাআল্লাহ। আমরা মাত্র ২ মাস অতিবাহিত করছি, প্রায় ৩ মাসের কাছাকাছি। আপনি যে কমিটমেন্টের কথাগুলা বলছেন, একেবারে নিঃসন্দেহে একেবারে শিকড়ে থেকে মানে বাস্তবিক পরিস্থিতি বুঝে আপনি সেগুলোর কথা বলছেন। আমরা যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই ২.৫ মাস বা ৩ মাসের মধ্যে এমন কোনো দৃশ্যমান কি কাজ শুরু করেছেন, যেটা আপনার অঞ্চলের মানুষ এখনই আশ্বস্ত হচ্ছেন যে আপনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন? ১ম দৃশ্যমান কাজ হচ্ছে, এহ মজার বিষয় হচ্ছে আমি যখন গেলাম, ১ম এ যখন ঈদের আগে কিছু একটা আসলো সরকারেরই। আমি ১ম এ আমাকে যখন চেয়ারম্যানরা অন্যরা বলল, "এমপি সাহেব তো ২৫ থেকে ৪০% নেয়।" আমি, "কিসের পার্সেন্টেজ? এটা যার টাকা সেই পাবে। যার অনুদান সেই পাবে" এবং কর্মীদেরও একইভাবে নির্দেশনা দিলাম। এইটা আমার মনে হয় যে আমি সরকারের অনুদানটা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। এটা এক। হয়েছে, ২-১ টা ব্যত্যয় হয়নি তা নয়। কিন্তু আমি সেটার ব্যবস্থা নিয়েছি। আমি কিন্তু ২ টা ইউনিয়ন বিএনপির ২ সেক্রেটারিকে, সাধারণ সম্পাদককে আমি কিন্তু বহিষ্কার করেছি নির্বাচনের পরে। অলরেডি করে ফেলছেন। হ্যাঁ, হ্যাঁ। সো ব মানে এমন অ্যাকশন প্ল্যান। সো সরকারের অনুদানটা যথাযথভাবে পৌঁছে দেওয়া। দ্বিতীয় হচ্ছে প্রশাসনের স্বচ্ছতার জন্য আমি প্রশাসনকে বলেছি যে, যদি ১ পয়সা কোথাও দুর্নীতি পাই, হানিমুন পিরিয়ড ২ মাস শেষ, আমি কিন্তু এটা কোথাও মেনে নিব না। এবং এটার জন্য আমি কয়েকটা পদক্ষেপও নিয়েছি। এগুলো প্রশাসনিক পদক্ষেপ যেহেতু এটা না বলাই ভালো মিডিয়াতে। তারপর হচ্ছে যে আমাদের দলীয় লোকজনকে আমি কিছু টার্গেট দিয়েছি যে, "ইউ গো ফর দ্য সোশ্যাল পলিটিক্স, নট ফর দ্য সো কল্ড পলিটিক্স।" সো মানে সামাজিক রাজনীতি যেটা, মানুষের সেবা করা, গাছ লাগানো, আপনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা, মানুষের স্বাস্থ্য সেবার কী অবস্থা সেটা নিয়ে একটা সার্ভে করা। এই কাজগুলো নেতাকর্মীদেরকে ইতিমধ্যে আমি শুরু করে দিয়েছি। সো উই আর ইন এ ট্র্যাক, বাট ইউ নো আফটার নির্বাচন আমরা ৩০ দিন রমজান গেছে। এরপরের আপনি জানেন সংসদে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত। এই গত ১০ দিন আসলে কাজ করতে পেরেছি। ইচ্ছে আছে ইনশাল্লাহ কিছু পরিবর্তন ঘটাবো। সাধারণ মানুষের যেন উপকার হয়, সেই কাজগুলো করব। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আমি টেক কেয়ার করছি। বিভিন্ন সরকারকে তথ্য দিয়েছি, কিছু ডাক্তার চেয়েছি, ইন্সট্রুমেন্ট চেয়েছি। ইনশাল্লাহ সেগুলো পাবো এবং সাধারণ রোগীরা যেন আস্থা ফেরত পায় হসপিটালে এসে। সে কাজগুলো শুরু হয়ে গেছে। মাননীয় সংসদ সদস্য, আপনি যথার্থই বলেছেন। আমরা তারপরে আবার একটু পেছনে ফেরত যাই। আপনি যখন নির্বাচন করলেন, আপনার প্রধান প্রতিদ্বন্দ্বীগণ কারা ছিলেন? এবং সেই সাথে আপনার আসনের উন্নয়নের স্বার্থে তাদের যদি ২-১ টি ইতিবাচক গুণ আপনাকে বলতে বলা হয়, এবং সেই সাথে তাদেরও নিশ্চয়ই কোনো কমিটমেন্ট ছিল। সেই কমিটমেন্ট থেকে ২-১ টি কমিটমেন্ট আপনি বাস্তবায়ন করতে চান। দেখুন, নির্বাচনে জেতার পরে আমি আমার প্রধান প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়েছি। মজার বিষয় হচ্ছে প্রধান প্রতিদ্বন্দ্বী শুধু আমাকে নয়, আপনি জানেন বাংলাদেশটা অনেক ছোট। উনি পাশের থানায় ছিলেন। আমি যে থানার বাসিন্দা, নাগরিক, এই থানায় আমি একাই প্রার্থী ছিলাম। কিন্তু পাশের থানার আ টোটাল ৮ জন প্রার্থী ছিল। এর মধ্যে আমাদের বিদ্রোহীও ছিল একজন বিএনপির। আ তারপর জামাতে ইসলাম ছিল, বাসদ ছিল, জাতীয় পার্টি ছিল। প্রায় সকল দলই ওখানে ছিল। আ তো আমি প্রধান প্রতিদ্বন্দ্বীর বাড়িতে গিয়েছি। তার বাবাও আমাকে খুব আদর করলেন এবং উনি আমাকে বড় ভাই হিসেবেই জানেন। আমার মাকে উনি খালাম্মাই বলেন। খালাম্মার শরীর কেমন? হ্যাঁ? আমি অনেকদিন থেকে দেখা হয়নি। সো আমাদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং মজার বিষয় হচ্ছে আমরা হেকলিং করেছি। আমাদের মধ্যে হেকলিং হয়েছে কিন্তু কি বলবো? নোংরামিটা হয়নি নির্বাচনে। জনাব ফজলে হুদা বাবুল, আমরা যদি আরেকবার আপনাকে জানতে চাই, আপনার একটু গভীরে চলে যেতে চাই। আপনি যেহেতু শিকড়ের কথা বলেছেন, আপনার এই আসনের ভৌগোলিক অবস্থান এবং সেই সাথে আপনাকে যদি সংসদে ৫ টি সমস্যার কথা তুলে ধরতে হয় আপনার আসন নিয়ে, এবং ৫ টি সমস্যার সমাধান নিয়েই শুধু বলতে বলা হয় যে এই আগামী ৫ বছরে এই ৫ টির বাহিরে আপনাকে কোনো কিছু দেওয়া হবে না। আপনি কি চাইবেন আর কি সমস্যার কথা বলবেন? আচ্ছা, ভেরি গুড। ১ম সমস্যা আমি চাইবো যে শিক্ষা। শিক্ষার সিলেবাসে ব্যাপক পরিবর্তন আনতে হবে এবং শিক্ষকদের
ব্যাপক হারে ট্রেন করতে হবে, শিক্ষক নিয়োগ এবং শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত করতে হবে, অন্তত হাই স্কুল আমি বলছি। রাজনৈতিক আধিপত্যের বাইরে আসতে হবে, প্রকৃত শিক্ষা আমাদের বাচ্চাদের দিতে হবে। দিস ইজ নাম্বার ওয়ান এজেন্ডা আমি মনে করি। সেকেন্ড প্রায়োরিটি আমি মনে করি যে প্রশাসনের সেবা, যেটা সাধারণ লোকজনের সাধারণ সেবা, সেই সেবার মধ্যে আপনি বলতে পারেন প্রশাসনিক সেবা, স্বাস্থ্য সেবা, সেই সেবার মধ্যে আপনি বলতে পারেন যে মানুষের নিরাপত্তার সেবা। আপনি যদি এটাকে পুরোটাকে ডিফাইন করেন যে প্রশাসনিক সেবা, এইটা দুর্নীতিমুক্তভাবে হওয়া উচিত এবং এইটাও রাজনৈতিক বিবেচনার বাইরে এসে হওয়া উচিত। দিস ইজ নাম্বার টু। খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যেটা আমি মনে করি বাংলাদেশের, আপনি যত গল্পই করেন, আমি যতই চ্যানেল আয়ে আসি, অনেক লাইট আছে, অনেক সুন্দর লাগছে, সকালে ব্রেকফাস্ট অনেক বা একটা দামি ব্রেকফাস্ট করালেন আপনি, কিন্তু দিন শেষে কি জানেন, আমাদের সব কিছুই নির্ভর করে ওই গ্রামের কৃষকরা ধানটা যখন উৎপাদন করে ওইটাই জিডিপিতে আসে। আপনি সেবা খাদ্যে আগাতে পারছেন না, আপনি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এদেশে নাই বললেই চলে, বেকারত্ব হিউজ। তো আপনার জায়গা কোনটা কাজ করার? আপনার কাজ করার জায়গা হচ্ছে কৃষি। কৃষিতে ব্যাপক হারে আপনি এমপ্লয়মেন্ট করতে পারেন, এমনকি শিক্ষিত এমপ্লয়মেন্ট করতে পারেন। আপনি 3 কাঠা জায়গা, আপনি পুদিনা পাতা চাষ করছেন, করেও আপনি বছরে ওই 3 কাঠা জায়গা থেকে আপনি 5 লাখ টাকা ইনকাম করছেন। আপনার 30 বিঘা জমি আছে, আপনি ওই 30 বিঘা জমিতে আপনি চাষ করে বছর শেষে আপনি লাভ করতে পারছেন না। এই যে ডিফারেন্স, তার মানে কি, আপনার এডুকেটেড কৃষক দরকার আমার, যে কৃষকটা ওয়েদার ফরকাস্ট বুঝবে, যে কৃষকটা ওয়ার্ল্ড এগ্রিকালচারাল প্রোডাক্টের ডিমান্ড যে বুঝবে, কোন সময় যে কোনটা কৃষকটা বুঝবে যে আমি কিভাবে এই আমার সাস্টেনেবল এগ্রিকালচার আমি কিভাবে করতে পারবো। এবং কৃষকদের দোষ দিচ্ছি না, আমাদের সিস্টেমের দোষ দিচ্ছি। সো সে কারণেই আমার মনে হয় যে কৃষি তথ্য, কৃষির কৃষকের যে শস্য এটা বাজারজাতকরণ এবং তাদেরকে সত্যিকার অর্থে যে কৃষি মডার্নাইজেশন, যেটা আপনার ইউরোপে হয়েছে, স্পেশালি আমি যদি বলি নেদারল্যান্ডে হয়েছে, তো আমরা যদি সেই পর্যায়টাতে যেতে পারি তাহলে কৃষি পেশাটা লাভজনক হবে, শিক্ষিত লোকজন কৃষি পেশায় আসবে এবং তাহলে আমার মনে হয় কৃষকরা বাংলাদেশে কন্ট্রিবিউট করতে পারবে, ওখানে এমপ্লয়মেন্টটা হবে। সো কৃষি ইজ মাই থার্ড। আমি ফার্স্টে বলেছি এডুকেশন, বলেছি ওভারঅল যে প্রশাসনিক সেবা, তারপর বলেছি কৃষি। এই কৃষি পেশাকে লাভজনক করে তোলা। এই মুহূর্তে যারা অনুষ্ঠানটা দেখছেন তারা জি। তো প্রশ্ন করতে পারেন যে আপনি তো এখন সরকারে, তাহলে আপনার আসনের এইগুলা করতে আসলে বাধাটা কোথায় বা চ্যালেঞ্জটা কোথায়? কোনো বাধাই হয়নি, এখনো কোনো বাধা হয়নি। কারণ প্রধানমন্ত্রী যেভাবে কৃষিকে প্রায়োরিটি দিচ্ছেন, আপনি জানেন খাল খনন অবাক কাণ্ড। আমার বাড়ির সামনের খালের যে অবস্থা ছিল গত 17 বছর না, ওইটা আমরা খুললাম হচ্ছে আপনার 30 বছর পর। লোকজনের মধ্যে যে প্রাণের স্পন্দন, পানি দেখলে মানুষ নৌকায় উঠলে হাসে কেন, পানি পানি দেখলে পানিতে পা দেয় কেন মানুষ, এটার সাথে একটা প্রাণের সম্পর্ক আছে। এটার সাথেই কিন্তু আত্মার সম্পর্ক। বাংলাদেশ জড়িত, নদীমাতৃক বাংলাদেশ। তো সেই নদীমাতৃক বাংলাদেশকে মানে কি বলবো, ধূসর বাংলাদেশ করে ফেলা হয়েছে। এইটার নিয়ে বিএনপি নিজেই খুব সজাগ। সো খাল কাটছে বাংলা শুরু হয়ে গেছে। তারপর আপনার আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন। এই কৃষির সাথেই ট্রান্সপোর্টেশনটা জড়িত। আমাদের ট্রান্সপোর্টেশনটা এতই সেকেলে, যেখানে আমি বোধহয় 2001 সালে প্রথম হংকং গেলাম, সেখানে কাওলন টু হংকং আমরা গেলাম ওই উড়াল ট্রেনে। হ্যাঁ, কতক্ষণ লাগে? খুবই এত কম বড়। সময়। আর এখনো আমাদের এই ঢাকা থেকে ট্রেনে আমার আক্কেলপুর যেতে বা নওগাঁও যেতে আমার এখনো 7 ঘন্টা লাগে। সো এর ফলে হয় কি, মনে করুন কৃষক পটল তুলেছে, পটল তোলা মানে মারা যাওয়া না, আমরা লোকাল ভাষায় বলি হচ্ছে পল্লা তুলেছে। সো পটল যখন তোলে, এটা তো কাঁচা, এটাকে ইমিডিয়েটলি বিক্রি করতে হবে। কোথায় বিক্রি করতে হবে? কারণ বাজার, শ্যামপুর। কিভাবে আসবে? ট্রাকে। ভাড়া কত? 30,000 টাকা, 40,000 টাকা। কিছু লোক এই যে খুব বলে বেড়ায় না, শুধুমাত্র সড়কের ছাদাবাজির জন্য জিনিসপত্রের দাম বেশি, তারা এটা পলিটিক্যাল একটা স্টেটমেন্ট দেয়। হ্যাঁ, এটা হয়, অস্বীকার, এটাও বন্ধ হওয়া দরকার। ইটস অ্যান অ্যাডেড ইস্যু, বাট দ্য মেইন ইস্যু ইজ ট্রান্সপোর্টেশন।
হারভেস্টিং, ওয়ারহাউজিং, ট্রান্সপোর্টেশন ইজ এ মেইন ইস্যু ফর এগ্রিকালচার। এই কথাটা কেউ বলে না। তো পটল যখন ওখানে 10 টাকা করে হয়, এক ট্রাক পটল যখন 30,000 টাকায় কারণ বাজার পৌঁছে, এটার প্রাইস তো এমনি ডবল হয়ে যায়। সো ইউ গেট মাই পয়েন্ট। তো নওগাঁ এত বড় একটা ডিস্ট্রিক্ট হওয়ার পরও নওগাঁর উপর দিয়ে কোনো রেল লাইন নাই। তো আমি প্রস্তাব করেছিলাম জনাব তারেক রহমানকে যে চাপাই থেকে সোজা রেল লাইনটা নওগাঁর উপর দিয়ে আমরা যদি এইটা জয়পুরহাট হয়ে বগুড়া হয়ে সিরাজগঞ্জ হয়ে যাই, 2 থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমার পটল, বদলগাছির পটল আমার কারণ বাজার পৌঁছে যাবে, কারণ এবং সেই 23,000 টাকার খরচ 3,000 টাকায় চলে আসবে। সো কৃষক তখন কিন্তু লাভবান হবে, ঢাকার লোকেরাও লাভবান হবে। ঢাকার লোকেরা এখন যদি পটল কিনে 40 টাকায়, তখন পটলের দাম হবে 30 টাকা। আর ওইখানের পটল যদি বিক্রি করে 10 টাকায়, এখানে বেচবে 20 টাকায়। সো কৃষক 10 টাকা বেশি পাবে পার কেজি, আলটিমেট কনজিউমার 10 টাকা কম পাবে পার কেজি, অ্যান্ড অল আর বেনিফিটেড। এবং এটা তো শুধুমাত্র আপনার নওগাঁ আসন না, আমার মনে হয় সারা বাংলাদেশের আরো প্রত্যন্ত অঞ্চলের যেগুলো আছে সেখান থেকেও তারা এইভাবে চিন্তা করতে পারে, কারণ ট্রান্সপোর্ট দেখুন, পটল করলায় এটা নওগাঁ এবং স্পেসিফিক্যালি আমার উপজেলায় বেশি হয়, সারা বাংলাদেশের মধ্যে থেকে। হ্যাঁ সবচেয়ে বেশি হয়। বাহ। এটাকে ওই লোকাল ভাষায় বলে ফুলের ক্ষেত আমার বদলগাছি, বা পোল্লা বেগুনের এলাকা বলে লোকাল ভাষায়। আর মহাদেবপুর আমার আসনে যেটা, এটা অ্যাবসলিউটলি ধান, সবচেয়ে বেশি ঢাকার ধানের যোগান দেয় নওগাঁর মহাদেবপুর, এবং ওখানে সব ইন্ডাস্ট্রিও আছে, অ্যাকিস বলেন, এসিআই বলেন, স্কোয়ার বলেন, নাবিল বলেন, সবার বড় বড় ফ্যাক্টরি, বিশাল একটা ইন্ডাস্ট্রি ওখানে। যাই হোক, তো এই যে ট্রান্সপোর্টেশন। আর 5 নাম্বার আমি মনে করি সেটা হচ্ছে যে মাদক এবং সোসাইটির মধ্যে যে আমাদের সামাজিক নর্মসগুলো, যেগুলো বাংলাদেশের সাধারণ সমাজের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে একটা ছোট বাচ্চা সিগারেট খাচ্ছে, হয়তো ক্লাস 8-এ পড়ে, একটা মুরব্বি দেখেছে, ওকে ওই জন্য ওইটা প্রোটেক্ট করে, এরকম একটা সমাজ ব্যবস্থা যেটা আগে ছিল এক সময়। তো তাহলে আমাদের সমাজ থেকে নেশা চলে যাবে, খারাপ জিনিসগুলো চলে যাবে, কিশোর জ্ঞান চলে যাবে। তার মানে সমাজের এই নর্মসগুলো আপনাকে স্ট্যাবলিশ করার জন্য এডুকেশন, রিলিজিয়াস লিডার্স, ইমামস, গ্রামের সেই গ্রাম আদালত, চেয়ারম্যান, লোকাল জনপ্রতিনিধিগুলো সবাই যদি একসাথে কাজ করে, তাহলে ওভারঅল একটা ভালো জিনিস। সব মিলে আসলে আইন শৃঙ্খলা। হ্যাঁ, ওইটাই আমরা যদি আপনার কাছ থেকে একটু নিরাপদ। জানতে চাই যে একটা আসন বা একটা অঞ্চলের উন্নয়নের পেছনে আসলে আইন শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলার স্বাভাবিকটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এবং সেই ধারাবাহিকতা যদি আপনার কাছ থেকে জানতে চাই যে প্রশাসন এবং আপনার অঞ্চলের মানুষ, জনগণের মধ্যে সমন্বয়টা যে প্রয়োজন, এটা আসলে আপনি কিভাবে নিশ্চিত করছেন বা আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কি বার্তা রয়েছে? জনবান্ধব প্রশাসন যেটা আমরা স্বপ্ন দেখি, এটা একটু কষ্টকর বাংলাদেশে এই মুহূর্তে। কারণ মেন্টালিটি যেভাবে গ্রো করেছে, এবং এটা বোথ সাইড, এটা এমন না যে শুধু প্রশাসনের লোকেরাই দায়ী, কিংবা রাজনীতিবিদরাই দায়ী, কিংবা সাধারণ লোকজনই দায়ী। কিন্তু আমি মনে করব সাধারণ লোকজনকে যদি প্রশাসন এবং রাজনীতিবিদরা একত্র হয়ে একটা ভালো চিন্তা করে, তখন সাধারণ লোকজনের যে সমাজের যে ইস্যুগুলো, এগুলো দূর হবে, এছাড়া সম্ভব না। কিন্তু আমরা যদি শত্রু শত্রু খেলি, তাহলে ওইটা সম্ভব হবে না। সো আর সবচেয়ে বড় কথা জবাবদিহিতা। এই যে 5 বছর পর পর যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা তো অনেক দিন থেকে স্থবির ছিল, এটা সবাই জানে, স্থবির ছিল বা ছিল না। তো কাজেই আমাকে যখন 5 বছর পর আবার মনে করেন ওই মহল্লায় যেতে হবে, ওখানে একটা মন্দিরের আমি টয়লেট দিতে চেয়েছিলাম, ওইটা না দিলে কিন্তু সে আমাকে ধরবে যে আপনার তো কথার দাম নাই। তো এইটাই কিন্তু গণতন্ত্র। সো ডেমোক্রেসি একমাত্র উপায় যে আপনার এই জনবান্ধব প্রশাসন বলেন, জনবান্ধব রাজনীতিবিদ বলেন, তাহলেই সমাজ উপকৃত হয়। মানে সংসদ সদস্য, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে, আমরা একটু আসন থেকে সংসদীয় আসনে চলে যেতে চাই। আপনি তো প্রথম এমপি। জি। আপনার এই যে সংসদে আমরা যতটুকু জানি যে আসলে প্রায় অধিকাংশই নতুন এমপি। সেক্ষেত্রে আপনাদের আসলে
সংসদের কোনো রীতিনীতিতে কোনো ধরনের কোনো সমস্যা হয় কিনা, বা প্রথম এমপি হিসাবে আপনার অনুভূতিটা কি আমাদের সাথে একটু শেয়ার করবেন? দেখুন, এটা একটু আবার অন্যরকম। এটা হতেও একটু সময় লাগবে এদেশে। আপনি অনুভূতি বলেছেন, আমরা নতুন এমপিরা সংসদে যেই, এমন না যে সবাই একদম লেখাপড়া ছাড়া মানুষ। সংসদের কার্যপ্রণালী বিধিটা খুবই ছোট এবং একটু পড়ে নিলেই হয়। তাছাড়া আমাদের অধিকাংশেরই যারা স্পেশালি যেমন আমার ক্ষেত্রে আমি তো ল পড়েছি কিছুটা, যেমন অ্যাকাউন্টিং তো আর এমনি পড়া হয় না, আমাকে 8-10টা 15টার মতো ল পড়তে হয়েছে। সো তারপর ওখানে গিয়েছি, হয়তো আমি সংসদীয় ল জানি না, অন্য ল তো জানি। সো ওইটার সমস্যা কম হয়। তাছাড়াও আমি মনে করেছি জনাব তারেক রহমান অনেক এডুকেটেড এবং হাইলি কোয়ালিফাইড লোকজনকেই নিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি, এবং তরুণরা সেক্ষেত্রে বেশ পারঙ্গম। আপনাদের হয়তো অনেকের চোখে পড়েছে যে এনসিপির অনেক নেতারা অনেক ধারা টারা ছাড়াই কথা বলে ফেলেছেন, অনেকে বিরোধী দলের, আমাদের দলেরও হয়েছে দু একটা কেসে। এটা হতে পারে শুরুতেই, অনেক সময় এটা আবেগও চলে আসে, সংসদে গেলেই সংসদে বসেছি একটু কথা বলতে চাই, সো ওইটা চলে এসেছে। এটা প্র্যাকটিসের বিষয়, কিন্তু বাস্তব কথা যেটাতে আমি শুরু করেছিলাম, বাস্তব কথাটা হচ্ছে কি জানেন, সংসদ তো আইন প্রণেতাদের জায়গা। সংসদ সদস্যের কিন্তু ওই গ্রামে যে টিআরের প্রজেক্টটা ঠিকমতো হলো কিনা এটা দেখার কিন্তু কথা না। এটা দেখার জন্য ইউনিভার্সিটি চেয়ারম্যান আছে, চেয়ারম্যান আছে। এটা মেম্বাররা আছেন। কিন্তু আমাদের দেশের এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন হয়েছে। কমপ্লেক্স সিচুয়েশন কীরকম? একটা সময় কারা ছিলেন সংসদ সদস্য? মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, রাইট? এক সময় কে ছিলেন? শেরেবাংলা একে ফজলুল হক। কে ছিলেন? হোসেন শহীদ শরিয়ার্দি, জাস্টিস আব্দুস সাত্তার, ব্যারিস্টার মইনুল, ব্যারিস্টার আমিরুল। দে ওয়ার দ্য কি বলবো, সংসদ সদস্য। পার্লামেন্টেরিয়ান। ওনারা জানতেন আইন প্রণয়ন কিভাবে করতে হয়। তো তখনকার রাজনীতিটা একরকম ছিল। এখনকার রাজনীতিটা হচ্ছে আপনাকে দিন শেষে আপনাকে কিন্তু ওই জনগণের কাছে যেতে হচ্ছে, সো আপনাকে ওটা জানতে হচ্ছে, টু ওয়ে কাজ হচ্ছে। তো আমি মনে করি এই প্রসেসে গেলে জনগণও একসময় বুঝবে, কিন্তু সেই বুঝতে দেওয়ার মতো যে গণতান্ত্রিক চর্চা, এটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আপনি জানেন 71 থেকে 75 কিভাবে দেশ চলেছে, তারপর আপনি জানেন যে 81 থেকে 90 কিভাবে চলেছে। সো তারপর আপনি জানেন গত 17 বছর, 54 বছরের মধ্যে আপনি দেখবেন প্রকৃত ডেমোক্রেটিক ওয়েতে বাংলাদেশ চলতে পারেনি, হোঁচট খেয়েছে বারবার। সো ডেমোক্রেটিক ওয়েতে যখন চলবে আর এই প্রতিষ্ঠানগুলো যখন জবাবদিহিতার মধ্যে আসবে, তখন জনগণ ভালো কিছু চুজ করবে। তো আমার একটা চেয়ারম্যান যদি অনেস্ট হয়, এডুকেটেড হয়, এবং সার্ভিং পিপল হয়, যে সার্ভ টু পিপল হয়, আমাকে কিন্তু তাকে আর তার এলাকার কাজ তদারকি করতে হবে না। সো এইটা তখন হবে যখন ডেমোক্রেসিটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে ম্যাচিওর হবে। ধন্যবাদ জনাব ফজলে হুদা বাবুল। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে। আপনি যেহেতু শিকড় নিয়ে কথা বলছেন, আমরা শেষে আপনার কাছ থেকে একেবারেই আপনার শিকড়ের পক্ষ থেকে, আপনার আসনের মানুষের উদ্দেশ্যে যদি কোনো বার্তা বা কোনো মেসেজ থাকে, এবং সেটা আপনার আঞ্চলিক ভাষায় আপনি আমাদের ক্যামেরায় একটু বলে দেবেন। লেদিনী মুখ যদি ইঙ্গাকে কম, তাহলে ক্যাঙ্গাকে মুই কমো, মাত্র মুই আনো প্রথমবার এমপি হসুরে ভাই, অনেক কিছু কছু দেয়া হয়তো পারছো না, কিন্তু দেমো, কিন্তু মোকে না হেল্প করা লাগবে, মুই সব কিছু করবো। এখন আপনাকে ভোট লিয়ে আসি, আপনাকে কাম করবাস আসি, যেগুলা যেগুলা করছি সবই কর্ম ইনশাল্লাহ। মোকে না সময় দিবেন, মই তোমাকেই সন্তান, তোমাকে সাথেই থাকবো, ভুলভ্রান্তি মোর হবে না এমন লয়ক, কিন্তু সহযোগিতা করেন, মই আপনাকে সব কাম করব, এটা মোর প্রতিজ্ঞা। মই এই জন্যেই আসো, ভুলভ্রান্তি হলে সবাই ক্ষমা করবেন, কিন্তু সামনে যেহেতু ঈদের মধ্যে তো দেখা হবেই নি। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।